আপনি কি জানেন তুলা থেকে গ্যাস তৈরি করা সম্ভব? প্রথমেই সিগারেটের প্যাকেট থেকে কিছু ফয়েল পেপার বের করে নিব, তারপর কিছু তুলা নিয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ফেলবো। এরপর ফয়েল পেপারে একটা ছিদ্র করব। এখন যদি মোমবাতির উপরে জিনিসটাকে ধরি তাহলে এখানে একটা প্রক্রিয়া ঘটবে যার নাম পাইরোলিসিস। আর এই প্রক্রিয়ার কারণে কিছুক্ষণের মধ্যেই উপরের ছিদ্র দিয়ে মিথেন, হাইড্রোজেন আর কার্বন মনোক্সাইড গ্যাস বের হবে। এই যে দেখেন আগুন জ্বলতেছে। আবার ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে গেলে ভিতরের তুলাটা চারকোলে পরিণত হয়ে যাবে। চারকোল হইল কয়লার চাচাতো ভাই। সাপের মতো হামাগুড়ি দিতে গিয়ে সামনে দেখতে পেলাম একটা মুরগির ডিম। সবার আগে একটা ডিম নিয়ে সেটাকে ভেঙে ফেললাম, এরপর কুসুমটা আলাদা করে ফেললাম। এই যে ডিমের সাদা অংশটা দেখতে পাচ্ছেন, এখানে আছে প্রোটিন। এখানে একটু আইসোপ্রোপাইল অ্যালকোহল দিলাম, যার ফলে প্রোটিনের গঠন ভেঙে গেল আর প্রোটিন জমাট বাঁধা শুরু করলো। এই ব্যাপারটাকে বলা হয় ডিনেচুরেশন অফ প্রোটিন। আমরা যখন ডিম ভাজি তখনও কিন্তু তাপের কারণে প্রোটিন ডিনেচুরেশন ঘটে। রোবোটিক্স নিয়ে পড়তে পড়তে কচু বিজ্ঞানীর মাথার তার ছিঁড়ে গেছে। এখন সে হাতের কাছে যা পায় তাই খায়। এটা হলো প্যান্টোগ্রাফ। আজ থেকে প্রায় 2000 বছর আগে গ্রিক ইঞ্জিনিয়ার হিরো অফ আলেকজান্দ্রিয়া তার মেকানিক্স গ্রন্থে প্যান্টোগ্রাফের বর্ণনা দিয়েছিলেন। এটা এমন এক যন্ত্র যার এক পাশে ছোট করে কোনো কিছু লিখলে আরেক পাশে বড় করে লেখা হয়ে যায়। বিভিন্ন ড্রয়িং এবং মানচিত্রের নকশা কপি করার জন্য এই জিনিসটা ব্যবহার করা হতো, তবে বর্তমানে বিভিন্ন মেশিনে এবং রোবোটিক্সে এই মেকানিজম ব্যবহার করা হয়। আজকে কমলা দিয়ে একটা মাথা নষ্ট এক্সপেরিমেন্ট করব। প্রথমেই কিছু কমলার খোসা আলাদা করে ফেলবো। কমলার খোসায় একটা প্রাকৃতিক জৈব যৌগ পাওয়া যায় যার নাম লেমনিন। মূলত এই জিনিসটার কারণেই কমলা থেকে সুগন্ধ বের হয়। একটা প্লাস্টিকের স্কেলের উপরে কমলার খোসা চাপ দিলে দেখা যাবে খোসা থেকে তেলের মতো একটা জিনিস ছিটকে বের হচ্ছে, এটাই লেমনিন। এই জিনিসটা প্লাস্টিককে গলিয়ে ফেলতে পারে। এই যে দেখেন প্লাস্টিক গলে গিয়ে আমার আঙ্গুলে আঠার মতো লেগে যাচ্ছে আর মাকড়সার জালের মতো হয়ে যাচ্ছে। আর এই লেমনিন একটা দাহ্য পদার্থ, তাই দেখেন খুব সহজেই আগুন জ্বলতেছে। আজকে আমি খাটের উপরে সাপের মণি খুঁজবো। কিন্তু কি, এটা তো একটা 500 টাকার নোট আর একটা সূত্র লেখা আছে দেখতেছি। আরে এটা তো চার্লসের সূত্র। এই সূত্রে বলা হয়েছে কোনো গ্যাসের চাপ যদি স্থির থাকে তাহলে ওই গ্যাসের তাপমাত্রা বাড়লে আয়তনও বাড়বে, আর তাপমাত্রা কমলে আয়তনও কমবে। যেমন এই বোতলটাকে যদি বরফের মধ্যে রাখি তাহলে বোতলের ভিতরে থাকা গ্যাসের তাপমাত্রা কমবে আর গ্যাসের আয়তনও কমবে। এই কারণে বেলুনটা দেখেন চুপসে গেল। আবার যদি বোতলটাকে গরম পানিতে রাখি তাহলে ভিতরে থাকা গ্যাসের তাপমাত্রা বাড়বে আর গ্যাসের আয়তনও বাড়বে, যার ফলে দেখেন বেলুনটা সাপের ফোনার মতো ফুলে উঠল। জোকার চাচার লাথি খেয়ে বইয়ের উপরে পড়লাম মুখ থুবড়ে। চোখ মেলার সাথে সাথে দেখতে পেলাম বয়েলের সূত্র। এখানে বলা হয়েছে তাপমাত্রা স্থির থাকলে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক। মানে চাপ বাড়লে আয়তন কমবে আর চাপ কমলে আয়তন বাড়বে। যেমন একটা বেলুন ফুলিয়ে নিলাম, তারপর একটা বড় সিরিঞ্জের ভিতরে ঢুকিয়ে দিলাম। এবার যদি সিরিঞ্জের মুখটা আটকে ধরে পিস্টনটাকে ভিতরের দিকে চাপ দেই তখন সিরিঞ্জের ভিতরে থাকা গ্যাসের চাপ বাড়বে আর আয়তন কমবে, যার ফলে দেখেন বেলুনটা ছোট হয়ে যাচ্ছে। আবার যদি সিরিঞ্জের পিস্টনটা বাইরের দিকে টানি তখন সিরিঞ্জের ভিতরে থাকা গ্যাসের চাপ কমবে আর আয়তন বাড়বে, যার ফলে বেলুনটা দেখেন বড় হয়ে যাচ্ছে। আর এভাবে চাপ কমতে থাকলে এক সময় বেলুনটা ফেটে যাবে। পেটের গ্যাস দিয়ে পানি বয়েল করার সময় বয়েলের সূত্র পড়তেছিলাম। কোনো গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে আর চাপ কমলে আয়তন বাড়ে, এটাই বয়েলের সূত্র। চলুন এই সূত্রকে কাজে লাগিয়ে মজার একটা জিনিস তৈরি করা যাক। একটা বেলুনকে অল্প বাতাস দিয়ে ফুলিয়ে নিলাম, নিচের দিকে একটা কয়েন ঢুকিয়ে দিলাম। এখানে লক্ষ্য রাখতে হবে বেলুনের ভিতরে যেন বেশি বাতাস না থাকে, আবার বেলুনটা যেন পানির মধ্যে কোনো রকমে ভেসে থাকে। এরপর বেলুনটাকে একটা পানির বোতলের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর চাপ দিলেই
দেখা যাবে মজার একটা ঘটনা। তো এখন যদি বোতলটাকে চাপ দেই তাহলে বেলুনের ভিতরে থাকা বাতাসের চাপ বাড়বে আর আয়তন কমবে বয়েলের সূত্র অনুযায়ী, যার ফলে বেলুনের ভিতরে বাতাসের ঘনত্ব বেড়ে গেল আর সেটা নিচে ডুবে গেল। আবার যখন চাপ দেওয়া বন্ধ করব তখন বেলুনের ভিতরে বাতাসের চাপ কমে যাবে, আয়তন বেড়ে যাবে এবং বাতাসের ঘনত্বও কমে যাবে, যার ফলে বেলুনটা আবার উপরে ভেসে উঠবে। এভাবে বারবার বোতলটাকে চাপ দিতে থাকলে ভিতরের বেলুনটা হাবুডুবু খাবে। প্রেমে চল হাবুডুবু হাবুডুবু খাই, দুজনে চল ডুবে ডুবে ভালোবেসে যাই। পিথাগোরাসের উপপাদ্য পড়তে পড়তে পাগল হয়ে গেলাম। ঠিক তখনই দেখতে পেলাম আমার সামনে স্বয়ং পিথাগোরাস, ওনার হাতে একটা কাপটা আমাকে দিলেন আর বললেন, জ্ঞানের বাতি জ্বালাও রে টুনটুনা টুনটুন। এটা হলো পিথাগোরাসের কাপ, যেটা প্রায় 2 থেকে 2,500 বছর আগে আবিষ্কার করা হয়েছিল বলে মনে করা হয়। কাপটার মধ্যে অল্প একটু পানি ঢেলে দিলে কিছুই হবে না, কিন্তু যখনই বেশি পানি ঢালবেন তখন পানিটা কাপ থেকে বের হয়ে যাবে। মাথায় নষ্ট মামা। তো চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। পিথাগোরাসের কাপ সহজভাবে বোঝানোর জন্য আমি এটা তৈরি করছি। এখানে দেখতে পাচ্ছেন পাইপের এই অংশটা কাপের উপরিভাগের তুলনায় একটু নিচে। কাপটার মধ্যে যদি অল্প পানি ঢালা হয় তাহলে কিছুই হবে না, কিন্তু যখনই পানির উচ্চতা এই অংশের উপরে চলে যাবে তখনই শুরু হবে সাইফন ইফেক্ট আর কাপ থেকে পানি বের হওয়া শুরু হবে। এটাই হলো পিথাগোরাসের কাপের কার্যপ্রণালী। আজকে এই বেলুনটাকে শূন্যে ভাসাবো, ঠিক যেমনভাবে আমি ভাসছি। প্রথমে এই বেলুনটাকে ফুলিয়ে নিলাম, বেশি বড় করা যাবে না, নাহলে আবার ফেটে যাবে। এরপর একটা বড় বালতির মধ্যে কিছুটা বিউটেন গ্যাস দিলাম। এই বেলুনটা মুখের বাতাস দিয়ে ফোলানো হয়েছে, তাই এটার ভিতরে আছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প। আর এই গ্যাসগুলোর মোট ঘনত্ব বালতির মধ্যে থাকা বিউটেন গ্যাসের তুলনায় কম, তাই বেলুনটা দেখেন কত সুন্দরভাবে ভেসে আছে। এক লাফে চলে গেলাম টাঙ্কির ভিতরে। এটা হলো পানির ট্যাঙ্ক পরিষ্কার করার লিকুইড, আর এই লিকুইডের মধ্যে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। একটা কাঁচের বোতলে কিছু অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরা ঢুকিয়ে দিলাম, তারপর সেই লিকুইডটা দিলাম। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম একে অপরের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড আর হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। বেলুনের ভিতরে সেই গ্যাসটাই জমা হচ্ছে। আমাদের আশেপাশের বাতাসের তুলনায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব কম, তাই দেখেন বেলুনটা উপরে উঠে যাচ্ছে। আর এই হাইড্রোজেন গ্যাস কিন্তু অত্যন্ত দাহ্য, আগুন দিলে দেখেন কি হয়। লুঙ্গির উপরে বেল্ট পরে বৃহস্পতি গ্রহে গেলাম উড়ে, কারণ এই গ্রহে সবথেকে বেশি হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় সৌরজগতের অন্যান্য গ্রহের তুলনায়। মাথায় নষ্ট মামা। এখানে দিয়ে দিলাম কিছু ফয়েল পেপার, তারপর দিলাম সালফিউরিক অ্যাসিড, তারপর দিলাম পানি। এখানে ঘটবে একটা রাসায়নিক বিক্রিয়া, যার ফলে তৈরি হবে অ্যালুমিনিয়াম সালফেট আর হাইড্রোজেন গ্যাস। এখন এখানে আগুন দিলে দেখেন কি হয়। হাইড্রোজেন অত্যন্ত দাহ্য গ্যাস।